শুধু ভোট আমরা চাই না, আমরা আরো কি করেছি, সংস্কার হইতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে কারণে এত রক্তপাত, সেটা হচ্ছে আপনার, এটা আপনারা জানেন, এটা আমি প্রচুর এটা নিয়ে কথা বলি, হচ্ছে সংবিধানটা বদলাতে হবে। এই সংবিধান যেটা আছে এটা কোনোভাবে আপনার আমার সংবিধান না। এখানে আপনার আমার অধিকারগুলো লেখা থাকে না। এবং আপনারা যদি এটা নিয়ে কথা না বলেন নিজেদের মধ্যে, মানে এটা কখনো মনে করবেন না যে সংবিধান একটা আইনের বই, এটা শুধু আইনজীবীরা বুঝলেই হবে, এরকম কখনো মনে করবেন না। সংবিধান কিন্তু আপনার আপনার মানে একটা ডকুমেন্ট, ঠিক আছে? আপনার কি কি মৌলিক অধিকার রাষ্ট্র দিতে বাধ্য, এটা লেখা আছে ওই বইটার মধ্যে। ফলে আপনি যদি এটা সম্পর্কে না জানেন তাহলে কিন্তু আপনিই পিছিয়ে থাকবেন। এই কারণে আপনাকে এই সংবিধানটার অনেকগুলো সমস্যা, সবগুলো সমস্যা হয়তো আমি এখন বলতে পারবো না, আমি অনেকগুলো আলোচনা এটা বলেছি, আপনারা যারা যারা খেয়াল করেছেন। আমাদের দাবিটা হচ্ছে এই সংবিধানটা বদলাতে হবে। এই সংবিধানটা, এই 72 সালের সংবিধান, এই সংবিধানটা আমরা করি না, এই জেনারেশন করে না, এই জেনারেশনের মতামত নেয় না, এবং এই সংবিধানটা এই জেনারেশনের সাথে যায় না, এটা আউটডেটেড হয়ে গেছে, ঠিক আছে? আমরা যখন একটা টি শার্ট পরি তখন যখন এটা একেবারে তেনা তেনা হয়ে যায়, আমরা যেটা আমাদের র ভাষায় বলি, তখন আমরা এটা ফেলে দিই। এই সংবিধানও ফেলে দেওয়ার মতো একটা অবস্থায় আছে। কিন্তু এইটাকে অনেকে বলেন, যেমন আমাদের প্রিয় ফুয়াদ ভাইয়েরা, আপনারা অনেকে চেনেন, এবি পার্টি ফুয়াদ চেনেন না, উনি বলেন যেটা মরহুম সংবিধান। এই মরহুম সংবিধানটাকে এক ধরনের মানে জিয়ে রাখা হয়েছে। ওই যে আগে ইয়েরা করতে, এরকম যখন রাজা মারা যেত তখন মমি বানায় প্রজাদেরকে দেখানো হইতো যে রাজা জীবিত আছে। এই সংবিধানের ক্ষেত্রে এরকম, এটাকে একটা লাইফ সাপোর্ট দিয়ে আমাদের যারা ক্ষমতাসীন গোষ্ঠীগুলো আছে তারা দেখাতে চায় যে এই সংবিধানটা জীবিত আছে। আসলে এই সংবিধান মরে গেছে। এই সংবিধানের সাথে আমাদের আর কোনো প্রাণের সম্পর্ক নেই, ঠিক আছে? আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের এই গণঅভ্যুত্থান দেখার পরে ইন্দোনেশিয়ায় আন্দোলন হচ্ছে, নেপালে আন্দোলন হচ্ছে, এবং প্রত্যেকটা জায়গায় একটা কথা উঠে এসে, এবং ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী হয়েছে আমার চেয়ে কম বয়সে একটা ছেলে। আর আমাদের যখন আমরা উপদেষ্টা হয়েছে, আমাদের মানে সহযোদ্ধারা, তখন শুনতে হয়েছে এত কম বয়সে উপদেষ্টা হওয়া দরকার কি? এটা কিন্তু ওই যে তরুণরা যে পাওয়ারের অংশ হবে এটা পছন্দ করে না, ঠিক আছে? এবং এই 72 সংবিধান দেখবেন যে দলমত নির্বিশেষে বদলাতে চায় না। 72 সংবিধান কেন বলছেন আপনারা তো জানেন, এটা 72 সালে হয়েছে। আমাদের দেশ স্বাধীন হয়েছে 71 সালে, 72 সালে সংবিধানটা হয়েছে, ঠিক আছে? এবং পাকিস্তানের গণপরিষদের জন্য যারা নির্বাচিত ছিলেন তারা এই সংবিধান করছে, ফলে তাদের এই সংবিধান করার অধিকারই ছিল না, কিন্তু তাদেরকে যেটা করানো হয়েছে। এখন আমাদের 24 সালে একটা 24 সালের উপযোগী, বা সামনে যখন আরো দিন আসবে সেই দিনের উপযোগী একটা সংবিধান লাগবে। এবং এই কথাটা আমাদেরকে বলতে হবে যে আমরা ভাই এই সংবিধান বুঝি না। সংবিধান খুব সহজ একটা জিনিস। কিভাবে সংবিধান সহজ জিনিস আমি কাজ করতে গিয়ে বুঝলাম, যখন আমি এক শহীদের মাকে জিজ্ঞেস করছি, যখন এই সংবিধান সংস্কার প্রস্তাব লিখতে কমিশনকে আমাদের দিতে হয়েছে, তো আমি জিজ্ঞেস করছি আপনি কি চান, সামনে বাংলাদেশে আপনি কি চান? উনি বলছেন যে আমি চাই আমার ছেলেরা সামনে, যখন একটা ছেলে মারা গেছে বা শহীদ হয়েছে, কিন্তু সামনে আমার ছেলেরা যখন আন্দোলন করবে তখন পুলিশ যেন গুলি না করে। তাহলে আমরা চাই এমন একটা সংবিধান যেখানে প্লেন এন্ড সিম্পল লেখা থাকবে যে গণতান্ত্রিক আন্দোলন করার জন্য আন্দোলনে পুলিশ গুলি চালাতে পারবে না, একদম সিম্পল লেখা থাকবে। আর আমরা এইভাবে না লেখা থাকলে আমরা বুঝবো না জিনিসটা। এখনকার সংবিধানে ধরেন মানুষের একটা মৌলিক ব্যাপার কি, যে আপনাকে বেঁচে থাকতে হবে, তাই না? জীবন ধারণের অধিকার, এটাকে কেতাবি ভাষায় বলে রাইট টু লাইফ, জীবন ধারণের অধিকার। এইটা দেখবেন আমাদের এই সংবিধানে, আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, এখনই সংবিধানে 32 অনুচ্ছেদ খুলে দেখেন কি কঠিন করে লেখা, আইন অনুযায়ী ব্যতীত জীবন ধারণের অধিকার থাকবে। এটা আমি বললাম, কিছু বুঝলেন? মানে আমি যে বললাম আমি বুঝি না, তাহলে যেটা এত কঠিন করে লেখা থাকে এটা আমরা বুঝতে চাই না। আমরা চাই যে প্লেন এন্ড সিম্পল, যে মানুষের জীবন ধারণের অধিকার নিঃশর্ত, এবং এই নীতিটাকে আপহোল্ড করবে কে? সংবিধান। আপনার যে জীবন ধারণের অধিকার নিঃশর্ত, শুধু একটা কথা লেখা থাকলেই হবে যে মানুষের জীবন ধারণের অধিকার, মানে একটা ভাবেই মানুষের মৃত্যু হবে। সেটা কোন ভাবে? যেটাকে আমরা বলি ন্যাচারাল ডেথ, প্রাকৃতিক মৃত্যু। এর বাইরে কোনো অন্য ধরনের মৃত্যু হবে না। মানে আমাকে ক্রস ফায়ার করে মারা যাবে না, আমাকে পুলিশে হেফাজতে নিয়ে মারা যাবে না, আমাকে অত্যাচার করে মারা যাবে না, ঠিক আছে? আমার ন্যাচারাল ডেথ হতে হবে। এই কারণে লেখা থাকতে হবে খুব সিম্পলি যে মানুষের জীবন ধারণের অধিকার নিঃশর্ত, গণতান্ত্রিক আন্দোলন করতে গেলে পুলিশ গুলি চালাতে পারবে না। এটা হচ্ছে নীতি। যদি এই নীতি লঙ্ঘন করা হয় তাহলে শাস্তি দিতে হবে, ঠিক আছে? এই জিনিসটার জন্যই কিন্তু আমরা আন্দোলনটা করলাম এই গত জুলাই মাসে। নাহলে দেখেন আপনার কোটা কিন্তু সবার ইস্যু ছিল না, কোটা সবার ইস্যু ছিল না, কিন্তু আমরা কেন রাস্তায় নামছি? কেন নরসিংদীতে আপনার রাস্তা ব্লক করছেন? কেন ব্লক করছেন? এই জন্য যে এই যে একটা ব্যবস্থাটা করে রাখছে, আপনি অনেক কষ্ট করে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে যাবেন কিংবা এই কলেজের অনার্স করবেন, তারপর আপনি চাকরি পাওয়াটা আপনার অধিকার না। এবং এই যে এটা আরেকটা নীতি
যে প্রত্যেক নাগরিকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে কে? রাষ্ট্র। এই শেষ করে দেবে। প্রত্যেক নাগরিকের কর্মক্ষম নাগরিকের মানে কি বলে এটাকে কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করবে কে? রাষ্ট্র। এটা লেখা থাকতে হবে সিম্পল। এখন আমরা দেখতে পাই কি, আমরা যখন কলেজ লাইফ বা বিশ্ববিদ্যালয় লাইফ শেষে চাকরির জন্য যাই, তখন দেখা যায় যে 56 ভাগ কোটা করে রাখছে। মানে আমি যে 56 ভাগ যদি কোটা হয়, তার মানে আপনার প্রতিযোগিতা হবে বাকি 44টার সাথে। সবাইকে প্রতিযোগিতা করতে হবে 44টার মধ্যে। তাহলে এটা একটা আনফেয়ার সিস্টেম। আমরা এই সিস্টেম বদলানোর জন্যই কিন্তু আন্দোলন করা হয়েছিল, এবং সেটাতে এত বড় একটা ঘটনা ঘটে গেল। ঠিক আছে, এখন আমাদের কথা খুব পরিষ্কার, সংক্ষিপ্ত করি। আপনারা দেখেছেন যে ডাকসুর যখন সিনেট ভবনে ফলাফলের জন্য ছাত্রছাত্রীরা অপেক্ষা করতেছিল, তখন তারা একটা স্লোগান তুলছে, কি বিচার চাই, কার? শেখ হাসিনার বিচার চাই। তাহলে শেখ হাসিনার বিচার হতে হবে। এটা কিন্তু নির্বাচন দেন, সংস্কার করেন, যাই করেন, আমরা বলবো না এটা। শেখ হাসিনার বিচার হতে হবে বাংলাদেশে। দ্বিতীয় জিনিস বাংলাদেশে, এবং আমি পার্সোনালি চাই যে শেখ হাসিনার বিচারটা হোক আন্তর্জাতিক অপরাধ আদালতে। কারণ আন্তর্জাতিক অপরাধ আদালতে আপনি জানেন যে কিছুদিন আগে ফিলিপাইনের এক স্বৈরশাসক দুতের্তে, তাকে নেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে। এবং আমরা যে একটা আন্তর্জাতিক, আমরা 5 অগাস্টে যেমন একটা ঐতিহাসিক ঘটনা ঘটাইছি, এটা কিন্তু সারা পৃথিবীর মানুষ বলছে যে ঐতিহাসিক। আপনি যখন নেপালে কেন এই গণঅভ্যুত্থান ঘটতেছে, আমি যখন ওদের পত্রিকাগুলো পড়তেছিলাম, যেমন হিমালয়ান পোস্ট, ওদের একটা বিখ্যাত পত্রিকা, ওখানে কিন্তু যে কারণগুলো বলতেছে, 1 নম্বর দুর্নীতির বিরুদ্ধে এই যে ইয়াং জেনারেশন ক্ষুব্ধ। 2 নম্বর ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে। ইন্টারনেট হচ্ছে, আপনি আমাদের বয়সী বা এখানে যারা আছে তাদেরকে যদি একবেলা ভাত না দেন অসুবিধা নেই, কিন্তু ইন্টারনেট দিতে হবে। সেই ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে। এটা একটা মৌলিক অধিকার। আমরা যখন সংস্কার প্রস্তাবগুলো দিলাম কমিশনকে, আমরা কিন্তু বলেছি যে ইন্টারনেট নিরবিচ্ছিন্ন ইন্টারনেট প্রাপ্তির অধিকার একটা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে। কমিশন এটা মেনে নিচ্ছে। এটা আমরা বলছি যে এটা একটা মৌলিক অধিকার। তারপর তাদের আরো হচ্ছিল কি নিয়ে, নেপোকিট। তারা বলেছে যে নেপোকিট মানে এই যে আমলা, এই যে রাজনীতিবিদ, তাদের যে বাচ্চা কাচ্চারা আছে, এরা একটা মানে এক্সট্রা সুবিধা পায়। এই নেপোকিটদের বিরুদ্ধে এরা আন্দোলন করছে। এবং ওই হিমালয়ান পোস্টের রিপোর্টে বলা হয়েছে যে এদের একটা অনুপ্রেরণা ছিল বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান। আপনি দেখতে পেয়েছেন যে ইন্দোনেশিয়ায় কিন্তু ওই যে ওইরকম আবু সাইদের মতো 2 হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়ে গেছে। নেপালেও কিন্তু একই ঘটনা ঘটেছে। এবং অর্থমন্ত্রীকে কি ধরনের অপদস্থ করা হয়েছে। ঠিক আছে, এখন আমাদের দেশে যারা মব করে তারা হয়তো অনেক কষ্ট পেয়েছে যে এই যে প্রধানমন্ত্রী পার্লামেন্ট ভবন পুড়িয়ে দিয়েছে। যে আপনি এখানে, আপনাকে আমরা পাঠাই একটা পার্লামেন্ট, প্রত্যেকটা মিনিট পার্লামেন্টে 2 লক্ষ টাকা খরচ করি আমরা জনগণ। এটা তো আপনারা জানেন, আপনারা যেহেতু সবাই ছাত্র এবং খুব সচেতন। সরকারের কিন্তু নিজস্ব কোনো টাকা নাই, আছে? সরকারের, রাষ্ট্রের কোনো নিজস্ব টাকা নেই। সমস্ত টাকা কার? আমাদের টাকা। আপনি যখন মোবাইলে টাকা ভরেন, 100 টাকা যখন ফ্লেক্স লোড করেন, সরকার 56 টাকা কেটে নেয়। মানে আমরা টাকা দিচ্ছি কিন্তু। তারপর হচ্ছে আপনি যখন যে কোনো একটা ট্রানজ্যাকশন করেন, দোকান থেকে এটা কিনেন, ওইটা কিনেন, যাই কিনেন, কলম কিনেন, এই যে বললো না কলমের রাজনীতি করবো, কলমের রাজনীতি যে করবেন, কলম কিনলেও আপনি সরকারকে টাকা দেন। তাহলে আমাদের জানার অধিকার আছে যে কোন টাকা আপনি কিভাবে খরচ করছেন, আছে না অধিকার? এইটা হচ্ছে রাজনীতিবিদরা গোপন রাখতে চায়। আমরা বলতে চাই যে আপনাকে প্রকাশ্য করতে হবে। পার্লামেন্টে প্রত্যেক মিনিটে পার্লামেন্টটাকে চালাতে আমাদের 2 লাখ টাকা খরচ হয় বাংলাদেশের মানুষের। একটা গরিব দেশ, প্রতি মিনিটে আপনি যদি 2 লাখ টাকা খরচ করেন, এর মধ্যে মমতাজের মতো কেউ যদি গিয়ে গান গায়, তাহলে কিন্তু এটা আমাদের টাকার অপচয়টা হয়। আমরা এটা চাই না। ওখানে কি ইয়াবাবতির মতো লোকজনকে বসে থাকে। এই জন্য তো পার্লামেন্ট না। এখন ওরা পার্লামেন্টে কিভাবে যায়? ওদের টাকা আছে, টাকা বানাইছে, ইয়াবা ব্যবসা করছে বর্ডারে, ইয়াবা ব্যবসা করে হাজার লক্ষ কোটি টাকা তারা বানাইছে। এই টাকা বানিয়ে তারা তারপর পার্লামেন্টে চলে যায়, এটা মানে নমিনেশন সিট কিনে, এবং এটা পার্টিকুলার দেয়। এখন এই যে পার্লামেন্ট, আপনারা কি জানেন পার্লামেন্টের মানে ব্যাপারটা কি? এটা ধরেন আমরা এটা বাংলা করছে কি, এই যে এটা হলো শব্দের রাজনীতি। যে সংসদ যখন বলি তখন কিন্তু বোঝা যায় না, বোঝা যায়? আপনারা বুঝবেন, আপনারা ছাত্র, সাধারণ মানুষ কিন্তু বুঝে না। সংসদকে যদি এবার আমি বলি আইনসভা, এখন কিন্তু আপনি খুব পরিষ্কার করে বুঝলেন যে এটার কাজ হচ্ছে আইন বানানো। আইনসভা কথাটার মধ্যে পরিষ্কার আছে, সংসদ কথাটার মধ্যে কিন্তু নাই। এরকম এমন একটা শব্দ তারা বাছাই করছে আমাদের জন্য, যেন আমরা এটার মধ্যে কি হয়